এটা ESP32 বেসড এনার্জি মনিটরিং সিস্টেম। এখানে বেশ কিছু ফিচার্স রয়েছে যেটা খুবই কার্যকরী। যদি আউটসাইডটা দেখানো হয়, এখানে দুটো বড় বড় ডিসপ্লে আছে, কিছু স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে আমাদের একটা পুশ বাটন আছে, এটা অ্যাকচুয়ালি রিসেট বাটন। এখানে কিছু এলইডি স্ট্যাটাস আছে, কিছু স্ট্যাটাসকে ইন্ডিকেট করছে। আর এখানে আমাদের এই যে ইয়েলো আর ব্লু এই দুটো আমাদের ইনপুট এসছে, এটা আমাদের লাইভ নিউট্রাল, আর এটা আমাদের আউটপুট লাইভ নিউট্রাল। প্রথমে 224.5 এটা ভোল্টেজ দেখাচ্ছে, আমাদের কারেন্ট ভোল্টেজ 0.71 অ্যাম্পিয়ার এখন খাচ্ছে। 50 হার্জ ফ্রিকোয়েন্সি আছে। এটা আমাদের পাওয়ার ফ্যাক্টর আছে 0.95 পাওয়ার ফ্যাক্টর আছে। পাওয়ার ফ্যাক্টর মানে অ্যাকচুয়ালি কারেন্ট আর ভোল্টেজ কতটা পিছিয়ে আছে বা কতটা এগিয়ে আছে সেই জিনিসটাকে মেজার করে দেখায়। এটার ভ্যালু যত ভালো হবে, এখন যেমন 95 আছে 0.95, তো অনেকটাই বেটার আছে। তো এর দ্বারা বোঝা যায় যে আমাদের কারেন্ট ভোল্টেজ একই সঙ্গেই যাচ্ছে, ফলে আমাদের যে কনজামশন, পাওয়ার যে কনজামশন সেটা ঠিকঠাকভাবে খরচ হচ্ছে। এটা যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই এফেক্ট পড়ে বিলে কিংবা যন্ত্রপাতিতে, অনেকটাই এফেক্ট করে। আমাদের এটাতে এই পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটাকে আবার ঠিকঠাক করে দেবে, সেই ধরনের ফিচার্স এখানে দেওয়া আছে। তারপরে যেটা দেখাচ্ছে আমাদের 158.1 158 ওয়াট মতো কারেন্ট কনজামশন হচ্ছে এখন। আর আমাদের পরে KWH কিলোওয়াট আওয়ার, যেটা আমরা ইউনিট বলছি, কত ইউনিট, প্রায় 50.49 ইউনিট এখনো পর্যন্ত খরচ হয়েছে, 23.1 আওয়ার। এটা হচ্ছে আমাদের লাস্ট যে আমাদের যে কারেন্ট এসছে, সেই কারেন্টটা কত সময় এসছে সেটাকে দেখাচ্ছে। লাস্ট প্রায় 23 ঘন্টা ধরে আমাদের কারেন্টটা কিন্তু আছে। এটা অ্যাকচুয়ালি 5 দিন হয়েছে। 5 দিন মানে এই যে আমাদের ইউনিটটা কিলোওয়াট আওয়ার, কত ইউনিট, এই ইউনিটটা কতদিন ধরে হয়েছে সেটাকে দেখাবে। প্রায় 5 দিন ধরে আমাদের এই ইউনিটটা হয়েছে। আর নিচের যে ডিসপ্লেটা, এটাও কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দেখায়। যেমন দেখো এখানে অল নর্মাল মানে এখানে অ্যাকচুয়ালি কারেন্ট, ভোল্টেজ কিংবা আমাদের পাওয়ার, এই জিনিসগুলো, ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে বলেই দেখাচ্ছে। এর মধ্যে যদি কোনো কিছু একটা ট্রিগার হয়, যেমন হাই ভোল্টেজ কিংবা লো ভোল্টেজ কিংবা হাই পাওয়ার, লো পাওয়ার, এই জিনিসগুলো যদি ট্রিগার হয় তখন কিন্তু এখানে দেখাবে এটা, এবং সেই অনুযায়ী কিন্তু এটা স্টেপ নেবে। হয়তো দেখা যাবে আমাদের মেন আউটপুটটাকে অফ করে দিচ্ছে কিংবা আদার্স কিছু। আর আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, এখানে দেওয়া আছে AFPC অফ। AFPC মানে অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কারেক্টর, যেটা এটা এখন অফ হয়ে আছে। বেসিক্যালি আমি অফ করে রেখেছি এটাকে, কারণ আমাদের বাড়ির যে কানেকশানে পাওয়ার ফ্যাক্টর প্রায় সময় ঠিকঠাক থাকে, তো খুব রেয়ার কেসে এটা ফ্ল্যাকচুয়েট করে। যেমন আমরা বাড়িতে যদি বেশি মোটর জাতীয় ইন্ডাকটিভ লোড কিছু যদি আমরা বেশি পরিমাণে চালাই, তখন কিন্তু এই পাওয়ার ফ্যাক্টরটা তখন কিন্তু অনেকটা কমে যায়। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এটা অনেকটা কাজে আসে। চাইলে আমি এটা সবসময় অনও করে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমি এখন এটা অফ করে রেখেছি, অন করে আমি দেখাবো।
তারপরে আমাদের এই সাইডটাতে এখানে আমাদের তারিখটা দিয়েছে, আজকের অ্যাকচুয়ালি 22 তারিখ 6 মান্থ 11:48 টাইমটা দেখাচ্ছে। এই টাইমটা অ্যাকচুয়ালি পাচ্ছে আমাদের ইন্টারনেট থেকে। ইন্টারনেট মানে আমাদের যে বাড়ির ওয়াইফাইয়ের সঙ্গেও এটা কানেক্ট রাখা যেতে পারে, কিংবা অফলাইনেও চালাতে পারে কেউ। ইন্টারনেটের সঙ্গে যদি কানেক্ট থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের টাইমটা আপডেট হয়ে গেছে। আর তারপরে এই যে নিচের যে আমাদের জায়গাটা যেখানে ডব্লিউ দেখাচ্ছে, এখানে কিছু আমাদের এটা অ্যাকচুয়ালি একটা নোটিফিকেশান প্যানেল বলতে পারো এই জায়গাটাতে। এখানে ডব্লিউ মানে এখন কারেন্টলি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট হয়ে আছে বলে সেটা দেখাচ্ছে। আর আর মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেড নোট সার্ভার বলে একটা কিছু জিনিস থাকছে, যেটা অ্যাকচুয়ালি কিছু তথ্য, এই ডিভাইসটা কিছু তথ্য আমাদের বাড়িতে কিছু একটা সার্ভার আছে সেখানে পাঠাচ্ছে, তার সঙ্গে কানেক্ট হয়ে আছে। কেন পাঠাচ্ছে না, এর যে সমস্ত তথ্যগুলো টাইম টু টাইম প্রত্যেক সেকেন্ডে কিংবা প্রত্যেক মিনিটে কিছু তথ্য সংগ্রহ করছে, যেমন ভোল্টেজ, কারেন্ট, তারপরে ফ্রিকোয়েন্সি, ওয়াট, পাওয়ার ফ্যাক্টর, এই জিনিসগুলোকে কিন্তু নিয়ে সেই সার্ভারে সেন্ড করছে। ফলে আমরা সেখান থেকে গ্রাফ কিংবা যেটাকে আমরা ডেটা লগার বলি সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটা সেই সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে আছে, রেড নোট সার্ভার বলে। তো সেই সার্ভারের সঙ্গে ঠিকঠাকভাবে কানেক্ট হয়ে আছে বলেই এটা আর দেখাচ্ছে। আর পি মানে হচ্ছে প্রোটেকশান। এখানে কিছু প্রোটেকশান অন হয়ে আছে ডিভাইসে, যেমন হাই ভোল্টেজ প্রোটেকশান। প্রোটেকশান মানে কিছুই নয়, জাস্ট আমাদের আউটপুটটাকে অফ করে দেবে হাই ভোল্টেজ হলে, কিংবা লো ভোল্টেজ হলে, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, কিংবা যদি আমাদের বাড়িতে লোড বেশি পড়ে যায়, হাই পাওয়ার যেটাকে বলছি, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্রোটেকশান দেবে। তার জন্য আমাদের কিছু না কিছু প্রোটেকশান অন হয়ে আছে বলে এখানে পিকে দেখাচ্ছে। আর এ মানে হচ্ছে অ্যালার্ট সিস্টেম। মানে অ্যালার্ট মানে প্রোটেকশান যেমন দেবে, সঙ্গে সঙ্গে এখানে কিছু বিপও করবে। এখানে কিছু বিপ দেবে, বিপ দিয়ে জিনিসটাকে বোঝানো হবে যে কিছু একটা প্রোটেকশান পড়ে আছে বা কিছু একটা প্রবলেম হয়েছে। যে জিনিসটা আমাদের ট্রিগার্ড হবে, যেমন হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, এখানে কিন্তু এই ডিসপ্লেতে, সেকেন্ডারি ডিসপ্লেতে কিন্তু সেটা শো করবে। এখানে এই জিনিসটাকে বলি, এখানে যে আমাদের স্ট্যাটাসটাকে দিচ্ছে, আমি যদি ফ্ল্যাশটাকে অফ করে দিই, এই যে দেখতে পাবে। আর এই যে এই এলইডিটা হচ্ছে আমাদের ডেটা যে রিসিভ ট্রান্সমিট করছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের দুটো বোর্ড ইউজ করা হয়েছে, মেন মাদার বোর্ড বলতে পারো, মেন দুটো ব্রেন ইউজ করা হয়েছে। তাদের মধ্যে কমিউনিকেশান ঠিকঠাক হচ্ছে কিনা, তো তার জন্য এই এলইডিটাকে, যেটা ফার্স্ট এলইডি যেটা গ্লো করছে, ব্লিঙ্ক করছে, এটাকে বোঝাচ্ছে। আর তারপরে যেটা, এটা হচ্ছে আমাদের লোড এলইডি। এখানে বাড়িতে লোড আমাদের যতটা বাড়বে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এর যে ব্লিঙ্কিং রেট সেটা কিন্তু বাড়বে কমবে। আর এই রেড এলইডিটা হচ্ছে আমাদের এখন মেন আউটপুট অন হয়ে আছে, মেন আউটপুট অন আছে বলে রেড এলইডিটা গ্লো করছে। তো এই রোটারি এনকোডারের সাহায্যে আমরা কি করতে পারি, এখানে বেশ কিছু মেনুকে আমরা হ্যান্ডেল করতে পারি। আর এটা আমাদের রিসেট বাটন, এটা আমি দেখাবো এটা কিভাবে কাজ করে। অবশ্যই কিছু অপশান আমি দেখাবো, কি কি অপশান আর রেখেছি এখানে। অ্যাকচুয়ালি এটা ডিসি সেকশন, এখানে কোনো আমাদের হাই ভোল্টেজ বা এসি ভোল্টেজ আসার কোনো প্রশ্নই আসছে না। সমস্ত যাবতীয় এসি সেকশনটাই নিচের দিকেই আছে আমাদের। ওপরে আমাদের এই সমস্ত জায়গায় এখানে আমাদের কোনো এসির কোনো জায়গা নেই, শুধুমাত্র এই দিকটাতে যেটা আমাদের মেন রিলে আছে, এই যে এই দিকটাতে আমাদের একটু রিস্ক আছে, এদিকে হাত দেওয়া যাবে না। আগেও বলেছি এই দুটো আমাদের মেন ব্রেন। এখানে এটা আমাদের মেন সমস্ত কিছু মেজারমেন্ট, ডিসপ্লে কিংবা মেনু, সার্ভার সাইট সমস্ত কিছু কিন্তু এই জিনিসটা হ্যান্ডেল করছে। আর এটা শুধুমাত্র আমাদের এই যে পাওয়ার ফ্যাক্টর যে জিনিসটা বললাম, পাওয়ার ফ্যাক্টর কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নিয়ে একটা আলাদা ভিডিও করা যেতেই পারে। তো এটা সেই জিনিসটাকে কন্ট্রোল করছে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য। আর
পাওয়ার ফ্যাক্টরকে ঠিকঠাক করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের ক্যাপাসিটার ব্যাংক লাগে, অর্থাৎ অনেকগুলো ক্যাপাসিটারকে প্যারালালে আমাদের কানেক্ট করতে হয় এবং কোন সময় কত ভ্যালু ক্যাপাসিটার দেব সেটাকেও আমাদের ক্যালকুলেট করে লোড অনুযায়ী, ফ্রিকোয়েন্সি অনুযায়ী, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, এই সমস্ত জিনিস সমস্ত কিছু দেখে আমাদের কত মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার লাগবে সেটাকে আগে ক্যালকুলেট করবে। তারপরে এখানে কতগুলো রিলে অন করলে সেই ক্যাপাসিটরটা ঠিকঠাকভাবে আসবে, অটোমেটিক্যালি সেটা অনও করে দেবে। এবারে আমরা মেনু কন্ট্রোলে যদি দেখি কি কি মেনুগুলো আছে, কি কি অপশান বা ফিচার্স এখানে রাখা হয়েছে। এই রোটারি এনকোডার বা আমাদের যে মেনু কন্ট্রোল বাটন, এটাকে একটু সময় যদি আমরা হোল্ড করে রাখি আমাদের কিন্তু কি হয়ে যাবে, মেনু বাটন অন হয়ে যাবে। প্রথমে যেটা আছে ব্যাক করলে আমরা বেরিয়ে যাব, আবার সেই আগের অপশানে ফিরে আসব। তারপরে যদি আবার একটু সময় প্রেস করে রাখি আবার মেনু খুলবে। প্রথম যেটা আছে ওয়াইফাই সেটআপ। ওয়াইফাই সেটআপে অলরেডি আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এখানেও ঠিক একই রকমভাবে ব্যাক অপশান আছে, আমরা প্রিভিয়াস অপশানে ফিরে যাওয়ার জন্য। তারপরে আছে কানেক্ট ওয়াইফাই। এটাতে যদি আমি ক্লিক করি, যদি ফার্স্ট টাইম সেট আপ করা হয়, ওয়াইফাই যদি কানেক্ট করতে হয় তো এটার মাধ্যমে আমাদের করতে হবে। তো সেটা কিভাবে হয় সেটা এখান থেকে জাস্ট অন করলেই বোঝা যাবে জিনিসটা, আমি এখন করছি না। তারপরে আছে ওয়াইফাই স্ট্যাটাস। ওয়াইফাই স্ট্যাটাস মানে এখন বর্তমানে ওয়াইফাইটা কোন কন্ডিশনে আছে, যেমন এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কানেক্ট CONN দেওয়া আছে, ওয়াইফাই স্ট্যাটাস কানেক্ট হয়ে আছে। যদি আমি এটাকে ক্লিকও করি দেখাবে কানেক্টেড টু, একটা যে ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট হয়ে আছে সেটা নাম দেখাচ্ছে এবং তার IP অ্যাড্রেসটাও দেখাচ্ছে, মানে এই ডিভাইসটার যে IP অ্যাড্রেস যেটা নিয়েছে সেটাও দেখাচ্ছে। এই যে 195 শেষে অটোমেটিক এটা ব্যাকও হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি রোটেট করি এটা ডিসকানেক্ট দেখাচ্ছে। যদি আমি ওয়াইফাইয়ের সঙ্গে ডিসকানেক্ট করতে চাই তাহলে তার অপশান আছে ফরগেট ওয়াইফাই, করে দিলে আমরা আবার নতুন কোনো ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে পারবো, তারও একটা সিস্টেম আছে। এবার আমি ব্যাকে যাচ্ছি। তারপরে আছে সেই জিনিসটা নোড রেট। এটা একটা সার্ভার অ্যাকচুয়ালি। এই সার্ভারটা কিন্তু আমাদের বাড়িতে অলরেডি সবসময়ের জন্য চলছে, তার জন্য একটা কম্পিউটার সবসময় অন রাখতে হচ্ছে। এখানে কম্পিউটার বলতে আমাদের ওই বড় কম্পিউটার যেটা আমরা কাজ করি ডেস্কটপ টাইপ, ওরকম কম্পিউটার নয়। এখানে ছোট কম্পিউটার রাসবেরি পাই, যারা জানো রাসবেরি পাই, যেখানে লিনাক্স অপারেটিং সিস্টেম রান করা যায় এবং যাতে পাওয়ার কনজাম্পশান খুবই কম হয়, 2-3 ওয়াট হলেই হয়ে যায়। আমাদের যে মোবাইলের যে চার্জিং অ্যাডাপ্টার তাতেই আমাদের 5 ভোল্টেই চলে। জাস্ট সার্ভারটাকে অন করে রাখবে এবং সার্ভারে কিছু ডেটা গিয়ে স্টোর হবে, জাস্ট ওইটুকু। এটাকে যদি আমি ক্লিক করি এখানে কিছু ডেটা দেখাবে। এখানে দেখো, এখানে ব্যাক সেই একইভাবে ব্যাক অপশান আসছে, এনাবেল ডিসেবল আছে। এটাকে আমি অনও করে দিতে পারি, অফও করে দিতে পারি। যদি আমি এখন যেমন এখানে অন হয়ে আছে, যদি আমি এটাকে ক্লিক করি এটাকে লেখাচ্ছে এনাবেল নোড রেট এনাবেল ইয়েস অর নো। আমি নো করে দিলে এটা কিন্তু অফ হয়ে যাবে, সার্ভারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাবে। তো যাই হোক, এরপরে দেখো IP অ্যাড্রেস। যে নোড রেট সার্ভারে যে IP অ্যাড্রেস, সেই IP অ্যাড্রেস কী করে সেট আপ করতে হয়, এই যেমন এখন কারেন্ট IP অ্যাড্রেস দিচ্ছে আমাদের যে সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে আছে, সেই সার্ভারের IP অ্যাড্রেস এখন দিচ্ছে 192.168 দেখানো যাচ্ছে না, 111, আর শেষে দেখি কোলন দিয়ে যেটা আছে 1880, এটা হচ্ছে পোর্ট নাম্বার। অ্যাকচুয়ালি যে পোর্টের সঙ্গে কানেক্ট থাকে নোড রেট সেই পোর্ট নাম্বার, এটা হচ্ছে বাই ডিফল্ট পোর্ট থাকে 1880 নোড রেট সার্ভারের। আর যদি নিচে দেখা আছে দেখো হোল্ড টু এডিট, যদি আমি এটাকে হোল্ড করে রাখি রোটারি এনকোডারকে, তাহলে হোল্ড টু এডিট অপশানটা কিন্তু চালু হবে। এই এডিট আইপি অ্যাড্রেস, যেমন আমি এই যেমন প্রথম আইপি অ্যাড্রেসে যে ফার্স্ট সেগমেন্ট, তো এটাকে যদি আমি বাড়াই কমাই বাড়বে কমবে এরকম একটা ব্যাপার আছে। আবার ক্লিক করব,
আবার ক্লিক করব, করলে আবার পোর্টে চলে যাবে। ফের যদি ক্লিক করি সেভ চেঞ্জেস দেখাবে। তো আমি এটাকে চেঞ্জ করছি না, নো করে দিচ্ছি, ক্যান্সেলড হয়ে গেল। যাই হোক, এই যে স্পেশালি আর একটা অপশান এখানে দেওয়া হয়েছে পোর্ট, কারেন্ট পোর্ট, নোড রেটের যে কারেন্ট পোর্ট সেটা এখন 1880 হয়ে আছে। তারপর আছে স্ট্যাটাস। স্ট্যাটাসে এখন দেখাচ্ছে, এই দেখো কানেক্ট বলে অপশান দেখাচ্ছে, অলরেডি কানেক্ট হয়ে আছে যেহেতু। তাও যদি আমি এটাকে ক্লিক করি তাহলে অলরেডি দেখাবে নোড রেট স্ট্যাটাস দিচ্ছে, আইপি অ্যাড্রেস, তো তারপরে কানেক্টেড, তারপরে রেসপন্স কোড আসছে 200। আমরা জানি যদি রেসপন্স কোড 200 থাকে তো সেটা হচ্ছে আমাদের কি সাকসেসফুল। যেমন আমরা অনেক সময় ব্রাউজারে দেখি 404 নট ফাউন্ড, ওগুলো অ্যাকচুয়ালি আমাদের কি রেসপন্স কোড। তো এখানে সার্ভার থেকে রেসপন্স কোড আসছে 200, তার মানে আমাদের কানেকশানটা ঠিকঠাকভাবে হয়ে আছে। ক্লিক টু এক্সিট, তো আমি ক্লিক করছি, এক্সিট হয়ে গেল। তো আমি এবারে ব্যাকে যাব, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপরে আছে এএফপিসি। এএফপিসি মানে অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কারেক্টর, যেটা এটাকে যদি আমি ক্লিক করি ব্যাক অপশান আছে, এনাবেল ডিসেবল, দেখতে পাচ্ছ অফ হয়ে আছে। তো আমি এটাকে যদি অন করি, ইয়েস, এখন নো করব না, ইয়েস করছি, যদি করি এএফপিসি এনাবেল, এখানে যদি আমি ব্যাক করি তাহলে কিন্তু দেখতে পাবো এই যে পিএফ চলে এসছে, পাওয়ার ফ্যাক্টর এটা অন হয়ে আছে। আর এখন কাজ করছে না, এই কারণে এখন যদি রিলে দেখায় একটাও টার্ন হচ্ছে না, কারণ এখানে অলরেডি পাওয়ার ফ্যাক্টর অনেকটাই হাই হয়ে আছে, ঠিকঠাক আছে, 0.9 হয়ে আছে, তো সেই কারণে হচ্ছে না। তো এটা করতে গেলে আমাদের লোডকে দিতে হবে, লোড দিলে বোঝা যাবে। তো এফপিসি এটা অন অফ, এটা অন হয়ে আছে। তারপরে আছে টার্গেট পিএফ। টার্গেট পিএফ মানে আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে কারেক্ট করে কোন জায়গায় নিয়ে যেতে চাইছি। যেমন এখন কারেন্ট আছে 0.99-এ নিয়ে যেতে চাইছি, প্রায় 99%-এ আমরা নিয়ে যেতে চাইছি। টার্গেট এটা সেট করে দিলে আমাদের ডিভাইস অটোমেটিক্যালি সবসময় টার্গেট থাকবে 99% কী করে ঠিকঠাক করা যায় তার চেষ্টা করবে। এটাকে বাড়ানো যায়, কমানো যায়। টার্গেট পাওয়ার ফ্যাক্টর হলো। তারপরে আছে এমএফডি পার চ্যানেল। এমএফডি পার চ্যানেল মানে এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা চ্যানেল, 16টা চ্যানেল বা 16টা আমরা রিলে চ্যানেল ইউজ করেছি, 16 চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে আমাদের 4 এমএফডি করে ক্যাপাসিটার আছে। তো সেটাকেই বলছে, এটাকেও অ্যাডজাস্ট করা যায়। এটা করলে এই যেমন 3.9, 3.8, 5 এরকম করে করা যায়। আমাদের যেহেতু প্রত্যেকটা 4 এমএফডি করে আছে তো সেটাই দেওয়া আছে। চাইলে আরেকটা কথা বলে রাখি, আমাদের যে মার্কেটে যে ক্যাপাসিটার পাওয়া যায় সেটা 4 এমএফডির ক্যাপাসিটার নিলে যে অ্যাকচুয়াল 4 এমএফডি থাকে এমনটা নয়, প্রায় 3.9, 3.8, 3.7 এরকম থাকে। তো আমরা চাইলে 4-এর থেকে একটু কমিয়ে রাখতে পারি বেটার পারফরমেন্স পাওয়ার জন্য, 3.8, 3.7 এরকম জায়গাতেও রাখতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমি যদি 3.9-ই যদি সেভ করি তো দেখতে পাবে এই যে এখন 3.9-এ হয়ে গেছে। তারপরে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে স্টার্ট আপ টাইম। স্টার্ট আপ টাইম মানে অ্যাকচুয়ালি এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, আমাদের ফার্স্ট যখন বাড়িতে লাইন আসে, শাটডাউন হওয়ার পরে যখন আমাদের বাড়িতে ফার্স্ট কারেন্ট আসে তখন কিন্তু আমাদের ইনস্ট্যান্ট সমস্ত জিনিসে কিন্তু পাওয়ার চলে যায়, যেটা কিন্তু ঠিক নয়। কারণ অনেক সময় আমাদের হাই ভোল্টেজ চলে আসতে পারে, স্টার্টিংয়ের সময় অনেক হাই ভোল্টেজ আসে, ধীরে ধীরে ভোল্টেজটা স্টেবিল একটা জায়গায় আসে। তো ফার্স্ট টাইম যখন আসে আমাদের যে সেন্সিটিভ যে অনেক জিনিসপত্রগুলো, যেমন ফ্রিজ কিংবা আদার্স যে জিনিসগুলো, সেগুলো কি হয় প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো তার জন্য স্টার্ট আপে কিছুটা আমাদের ডিলে দিয়ে বাড়িতে লাইনটা ছাড়াটা কিন্তু বেস্ট। কেন কি না, তাতে করে স্টেবিল একটা মান পাওয়া যায় ভোল্টেজ কারেন্টের। এটা সেই জিনিসটা, এটা স্টার্ট আপ মানে এই যে দেখতে পাচ্ছ জাস্ট কিছু নেই, এখানে ডিলে টাইম দেওয়া আছে 60 সেকেন্ড, অর্থাৎ কারেন্ট আসলে 60 সেকেন্ড পরে অটোমেটিক্যালি এটা কি হবে, অন হবে। সেটা আমি করে দেখাবো কিভাবে হচ্ছে না হচ্ছে, পরে দেখাচ্ছি। এখন যেটা সেট করা আছে 60 সেকেন্ড পরে আমাদের লাইনটা অন হবে।
এটা স্টার্ট আপ টাইম। তারপরে আছে সেফটি অ্যালার্ট, এটাই হচ্ছে সেই অ্যালার্ট যেটা আমি বলেছিলাম অ্যালার্ট সিস্টেমের জন্য। এখানে কি কি অ্যালার্ট আছে দেখো, হাই ভোল্টেজ অ্যালার্ট অন হয়ে আছে এখন, লো ভোল্টেজ অ্যালার্ট অন হয়ে আছে, হাই পাওয়ার অ্যালার্ট, লো পাওয়ার অ্যালার্ট, আন্ডার ফ্রিকোয়েন্সি, লো পাওয়ার অ্যালার্টটা মনে হচ্ছে অফ হয়ে আছে, হাই পাওয়ারটা অন হয়ে আছে। আচ্ছা এটাকে আমি অ্যালার্টটাকে এটাকেও অন করে দিই, লো পাওয়ার অ্যালার্ট এটা অ্যাক্টিভেট হয়ে গেল। আন্ডার ফ্রিকোয়েন্সি অন হয়ে আছে, ওভার ফ্রিকোয়েন্সি এটাও অন হয়ে আছে। সমস্ত অ্যালার্টই আমি কি করে রেখেছি, অন করে রেখেছি। এটাকে আমি ব্যাক করলাম, অ্যালার্ট সেফটি অ্যালার্ট অন হয়ে আছে। এবারে সেফটি প্রোটেকশান, যেটা এই সেফটি প্রোটেকশানে কিন্তু যেটা হচ্ছে আমাদের আউটপুটকে পুরো অফ করে দেবে। যেমন দেখো হাই ভোল্টেজ প্রোটেকশান, হাই ভোল্টেজ প্রোটেকশান এখন অফ হয়ে আছে, এটাকে আমি যদি অন করে দিই, হাই ভোল্টেজ প্রোটেকশান অন হয়ে গেছে, লো ভোল্টেজ প্রোটেকশান অন হয়ে আছে, হাই পাওয়ার প্রোটেকশান অফ হয়ে আছে। হাই লোড যদি দেয় সেটা অটোমেটিক্যালি, ধরো আমাদের বাড়িতে সাপোজ যদি বলি 600 ওয়াটে সেট হয়ে আছে, 600 ওয়াটের বেশি যদি চলে যায় অটোমেটিক্যালি আমাদের এই জিনিসটা কিন্তু অফ করে দেবে, বাড়ির সমস্ত লাইনকে অফ করে দেবে, কখনোই 600 ওয়াটের বাইরে যাবে না। এবং সেটাও সেট করা যায়, দেখাচ্ছি আমি। হাই জেট, হাই এইচ জেড মানে হাই ফ্রিকোয়েন্সি প্রোটেকশান যেটাকে বলছে, লো এইচ জেড এগুলো অফ হয়ে আছে, এগুলো সমস্ত কিছু অফ হয়ে আছে। এই যে যাই হোক ব্যাকে গেলাম। তারপরে আছে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা যেটা অপশান, সেটা হচ্ছে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে অ্যাকচুয়ালি থ্রেশহোল্ড মানে বোঝায় হচ্ছে কোনো একটা জিনিসের আপার লিমিট লোয়ার লিমিটকে বোঝায়, তো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুকে বোঝায়। তো থ্রেশহোল্ড এখান থেকে সেটা সেট করা যায়। এই যে থ্রেশহোল্ড কেন এখানে ব্যবহার করা হয়েছে, যে আমাদের এখানে যে অ্যালার্ট সিস্টেম বা প্রোটেকশান যেটা আমি অলরেডি দেখালাম, সেফটি অ্যালার্ট সেফটি প্রোটেকশান, সেখানে যে হাই ভোল্টেজ লো ভোল্টেজ, হাই কারেন্ট লো কারেন্ট এগুলো বুঝবে কি করে এই মেশিনটা, কোনটাকে হাই বলছে কোনটাকে লো বলছে। বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম থাকতে পারে, কারোর হাই ভোল্টেজ 200-তে হতে পারে, কারোর হাই ভোল্টেজ 250-তেও হতে পারে, কারোর মনে হতে পারে, কিংবা অন্যান্য কিছু হতে পারে। তো এটা সেই জায়গা থেকে সেট করা যায়। যেমন যদি আমি বলি ভোল্টেজ হাই থ্রেশহোল্ড, যেমন আমার এখন মনে হচ্ছে আমার বাড়িতে যদি 200, এই যে 253 লেখা আছে, 253 ভোল্টেজের বেশি হলে সেটাকে হাই ভোল্টেজ বলে ধরা হবে। তার জন্য আমাদের হাই ভোল্টেজ অ্যালার্ট কিংবা হাই ভোল্টেজ যে প্রোটেকশান আছে সেটা সেই জিনিসটাই কিন্তু সে কাজ করবে। এটাকে বাড়ানো যায় কমানো যায়। এই যে দেখতে পাচ্ছ, আমি যদি এখন 250-তে সেট করে দিই, আমি বলছি 250টাই হাই ভোল্টেজে থাক, তাহলে 250টা সেট হয়ে গেল। তাহলে হাই ভোল্টেজের প্রোটেকশান কিংবা অ্যালার্ট এই 250 ভোল্টেজকে ডিটেক্ট করেই কিন্তু করবে। লো ভোল্টেজ একই রকমভাবে আমি 145 করে রেখেছি। হাই পাওয়ার 700 ওয়াট করা আছে, বাড়িতে আমি বলছি যে 700 ওয়াটের বেশি আমাদের গেলে আমাদের বাড়ির কানেকশান যেন অফ হয়ে যায়, সেটা আমি করে রেখেছি এইভাবে। পাওয়ার লো 100 ওয়াটের কম পাওয়ারকে আমি বলছি পাওয়ার লো। যেমন ফ্রিকোয়েন্সি হাই 51 হার্জের বেশি হলে বলছি ফ্রিকোয়েন্সি লো। তারপরে আছে ম্যাক্সিমাম KWH। ম্যাক্সিমাম KWH মানে আমি এরকম এখানে একটা সিস্টেম রেখেছি যে কারোর বাড়িতে ধরো 150 ইউনিটের বেশি যদি চলে যায় কারেন্ট কনজামশান, তো অটোমেটিক্যালি লাইন যেন অফ হয়ে যায়। তারপরে আছে AFPC লো ওয়াট, AFPC লো ওয়াট আর AFPC হাই ওয়াট। AFPC লো ওয়াট মানে আমাদের যে এখানে পাওয়ার ফ্যাক্টর যে জিনিসটা, সেই পাওয়ার ফ্যাক্টর কাজ করবে কত ওয়াট থেকে কত ওয়াটের মধ্যে, সেটার একটা সিস্টেম আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ক্যাপাসিটর ব্যাংকের যে লিমিটেশন সেটা কিন্তু সীমিত, কারণ আমি 64 MFD পর্যন্ত করেছি। এমনও হতে পারে আমাদের ওখানে হয়তো প্রয়োজন আছে 100 MFD, তো তার জন্য এই জিনিসটা রাখা হয়েছে যে 100 ওয়াট থেকে 2000 ওয়াট। এই যেমন AFPC হাই ওয়াট 100 ওয়াট থেকে 2000 ওয়াটের মধ্যে যদি আমাদের লোড থাকে, সেই লোডের সময় যদি আমাদের AFPC ডাউন থাকে তখনই এটাকে কারেক্ট করবে। ইউনিট কিলোওয়াট আওয়ার এটাকে ক্লিয়ার করা যায়। যেমন এখন 50 কিলোওয়াট
মানে আমার ইউনিট 50 ইউনিট খরচ হয়েছে, তো এটাকে আমি চাইলে রিসেট করতে পারি, আর কিছুই নয়। এই যে ক্লিয়ার করে দিলে, ইয়েস করে দিলে এটা রিসেট হয়ে যাবে। যখন মনে হলো আমাদের বাড়ি থেকে বিল নিয়ে গেল, মিটারের বিল যখন নিয়ে যায় 3 মাস অন্তর, তো তখন এটাকে রিসেট করে দেওয়া যেতে পারে, আবার 0 থেকে শুরু হবে। এই হচ্ছে সেটা। তো আমি এটাকে নো করে দিলাম। একই রকমভাবে এখানে ক্লিয়ার ডেজও রাখা আছে, মানে এই যে ইউনিটটা কত ইউনিট খরচ হয়েছে, এটা তো কত দিনে হয়েছে, এটা 5 দিনে হয়েছে, সঙ্গে সঙ্গে এটাকেও দিনটাকেও রিসেট করে দেওয়া যায়, আবার 0 ডেজ থেকে শুরু হবে। জাস্ট এটাই, এখানে আর কিছু অপশান নেই। ক্লিয়ার ডেটার পরে আছে মেন আউটপুট। মেন আউটপুটে আমি চাইলে এটাকে মেন আউটপুটকে এখানে এনাবেল ডিসেবল করতে পারি। অর্থাৎ এটাকে যদি এখন অন হয়ে আছে, আমি এখন অফ করব না, কারণ করলে বাড়ির অনেক কিছু জিনিস অফ হয়ে যাবে। তো এখন এখান থেকে আমি চাইলে মেন যে আউটপুটকে অন অফ করতে পারি। তারপর এখানে দেখো KWH সেভার, এটা অফ হয়ে আছে। ওই KWH সেভার মানে ওই যে একটা অপশান দেখালাম যে একটা স্পেসিফিক ইউনিট পর্যন্ত গেলে আমাদের আউটপুটটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, তো সেই ফিচার্সটাই এখন সেটা অফ করে রেখেছি আমি। যদি আমি অন করে দিই তাহলে ম্যাক্সিমাম KWH এ গেলেই কিন্তু আমাদের KWH সেভার অন হয়ে যাবে, অর্থাৎ আউটপুট অফ হয়ে যাবে। সেই ফিচার্সটা এখানে অন অফ করা যায়। এই যেমন দেখো এটা অন অফ করা যায়, আমি এটা অফই রাখবো, এটার প্রয়োজন নেই আমার মেন আউটপুট। তারপরেই আছে রিস্টার্ট। যদি আমি রিস্টার্ট করি, জাস্ট কিছুই না, সিস্টেম আমার রিস্টার্ট হয়ে যাবে আবার প্রথম থেকে দেখাচ্ছি। আর ফ্যাক্টরি রিসেট, ফ্যাক্টরি রিসেট মানে যাবতীয় সেটিং আমার যা ছিল ডিফল্ট সেটিং সেটাতে চলে যাবে। আপডেট টাইম, এই আপডেট টাইমটাও গুরুত্বপূর্ণ। আপডেট টাইম মানে বলে রাখি, এই যে সিস্টেমে আমাদের যে টাইমটা যে দেখাচ্ছিল, এটাকে জাস্ট ক্লিক করে দিলেই আমাদের টাইম, যদি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট থাকে, টাইম অটোমেটিক্যালি তো হয়ে যায়। কখনো যদি ওয়াইফাইয়ের সঙ্গে গন্ডগোল করে, কানেক্ট না হয়, কানেক্ট হলে হয়তো টাইমটা কোনো কারণে আসছে না, জাস্ট এখান থেকে ক্লিক করে দিলে হয়ে যাবে, না হলে অটোমেটিক্যালি একা একাই হয়ে যায় ওটা। তারপরে আছে ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালটা হচ্ছে দেখো এখানে কি কি, ইএসপি শেয়ারিং। ইএসপি শেয়ারিং মানে এই যে এই ইএসপিটা একে ডেটা কিছু শেয়ার করছে, এই ইএসপি একে কিছু ডেটা দিচ্ছে, তো সেটাকেই বলা হচ্ছে ইএসপি শেয়ারিং। এই শেয়ারিংটা কত সময় অন্তর অন্তর করা উচিত এটা সেটা সেট করে দেয়। তো এটা যত দ্রুত রাখা সম্ভব সেটা দেখতে হবে। আবার বেশি দ্রুত রাখতে গেলে অসুবিধে কি হবে, সেখানে কি হবে, আদার্স যে মেজারমেন্টগুলো ঠিকঠাক হবে না, তার আগেই ডেটা সেন্ড হয়ে যাচ্ছে, তো সেখানে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো স্ট্যান্ডার্ড টাইম আমি যেটা বলবো 1 সেকেন্ড 2 সেকেন্ড এগুলো ঠিক আছে। মোড রেট আপডেট, অর্থাৎ আমাদের যে সার্ভারে যে ডেটাটা যাচ্ছে সেটা 30 সেকেন্ড অন্তর অন্তর যাচ্ছে। এই যে এখন 30 সেকেন্ড দেখাচ্ছে, সেরকমভাবে আমি সেট করে রেখেছি 30 সেকেন্ড অন্তর অন্তর ডেটা শেয়ার করবে। অর্থাৎ 30 সেকেন্ড অন্তর অন্তর আমাদের ডেটাগুলো সেভ হবে একটা সার্ভারে গিয়ে। এবারে এখানে যদি আমি বেশি মানে কম সময় করে দিই, যদি আমি কমিয়ে এটাকে 1-2 সেকেন্ড করে দিই, তাহলে প্রত্যেক সেকেন্ডে ডেটা স্টোর হবে, ফলে আমাদের কিন্তু স্টোরেজটা বেশি খরচ হবে। তো সেটা দেখতে হবে। আবার বেশি করে দিলে মাঝখানে অনেক ডেটা স্কিপ হয়ে যাবে। তো একটা স্ট্যান্ডার্ড টাইম রাখা আছে 30 সেকেন্ড অন্তর, চাইলে এটাকে 1 মিনিটও করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। প্রত্যেক 30 সেকেন্ড অন্তর অন্তর আমাদের ডেটা কিন্তু স্টোর করছে, এটা হচ্ছে সেইটা। তারপরে আছে সেন্সার আপডেট। সেন্সার আপডেট মানে এখানে যে আমাদের এনার্জি সেন্সারটা আছে, এই এনার্জি সেন্সারে কত সময় অন্তর অন্তর মেজারমেন্ট করবে, এটা হচ্ছে সেই জিনিসটাকে দেখাচ্ছে এনার্জি সেন্সার। কত সময় অন্তর অন্তর আমাদের ডেটাটাকে রিড করবে, এটাও 1 সেকেন্ড করা আছে। সেফটি অ্যালার্ট, সেফটি অ্যালার্ট মানে আমাদের যে অ্যালার্ট সিস্টেমে যে বিপটা বাজে, বাজারটা, সেটা 30 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু অ্যালার্ট দেবে। নাম্বারটাকে অন করি, তাতেও একই জিনিস আসবে, একই রকমভাবে আসছে। ওয়েট ফর স্টেবিলিটি, নিচের মডিউলটা দেখাচ্ছে প্লিজ ওয়েট, অর্থাৎ এটা এখন চালু হচ্ছে বলে। স্টেবিলিটি এখনও 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড। হার্ডওয়্যার কিছু জিনিস এখানে স্টার্টিং নিচ্ছে, ওয়াইফাই সেট আপ নিচ্ছে, কানেক্ট হয়ে গেছে।
টাইমটাকে সেটিং করছে। টাইমটা সেট হয়ে গেল। এরপরে সার্ভারটাকে অন করছে, সার্ভারও অন হয়ে গেছে, আইপি অ্যাড্রেস দিয়েছে, সিস্টেম রেডি। এরপরেই আমাদের সেই যে জিনিসটা যেটা আমাদের যে স্টার্ট আপ টাইম দেখেছিলাম অপশানে 60 সেকেন্ড করেছিল, এখানে দেখো এখন ভোল্টেজ নর্মাল আছে, ফ্রিকোয়েন্সিটাও নর্মাল আছে। তো সেই কারণে আমাদের টাইমারটা কিন্তু চালু হয়ে গেছে, 60 সেকেন্ডের টাইমার। এখানে যদি কিছু অসুবিধে হতো, হাই ভোল্টেজ লো ভোল্টেজ, তাহলে কিন্তু চালু হতো না, তখন আমাদের এই পুশ বাটনকে প্রেস করেই কিন্তু চালু করতে হতো, রিসেট করতে হতো। তো এটা 60 সেকেন্ড হয়ে গেলে দেখব কি হয়। এই জিনিসটা আমাদের খুবই দরকার, কারণ সবসময় লাইন কখন হাই ভোল্টেজ আসে কখন লো ভোল্টেজ আসে সেটা বুঝে শুনেই লাইনটাকে আমাদের অন করাটা ভালো। স্টার্টিং হচ্ছে, সমস্ত কিছু চালু হচ্ছে, এই কানেক্ট হয়ে গেছে, অল নর্মাল, এপিসি অফ আছে। এবার দেখতে পাচ্ছ লোড অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে 174 180 পরপর লোড বাড়ছে আমার বাড়িতে। কেন কি অলরেডি ইনভার্টারটা যেহেতু অফ হয়ে গিয়েছিল, যেই কারেন্ট এসছে আবার ইনভার্টারটা চার্জিংয়ে বসে গেছে, ফলে এখানে কিন্তু ওয়াটেজটাও বেড়ে গেছে। এখানে এই যে এলইডি আমাদের স্ট্যাটাস ব্লিঙ্ক করছে নিচে, এখানে ওয়াটেজ অনুযায়ী কিংবা আদার্স সিস্টেমের জন্য। সার্ভার সাইডের যে সিস্টেমগুলো ছিল সে ফিচার্সগুলো, তো সেটা যদি দেখানো যায়, ফার্স্ট আমরা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে আমাদের যে ডিভাইস ছিল তার আইপি অ্যাড্রেস ছিল শেষে 195, অর্থাৎ 192.168.0.195। এটা কানেক্ট হলেই দেখা যায় এই আইপি অ্যাড্রেসটা, কিংবা ওই ওয়াইফাই স্ট্যাটাসের মধ্যে গিয়েও চেক করা যায় কারেন্ট আইপি অ্যাড্রেস কী। এর আগে আমি অলরেডি অ্যাক্সেস করেছিলাম, তো সেই কারণে দেখাচ্ছে এনার্জি মনিটর বলে, তো সেই আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এটা অ্যাকচুয়ালি সেই একই রকম যেটা আমাদের ডিসপ্লেতে যে ডেটাগুলো দেখাচ্ছিল, তো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ডেটাগুলো এখানে দেখাচ্ছে, যেমন ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি, ওয়াট, কিলোওয়াট আওয়ার, কত দিন ধরে সেটা হয়েছে, এবং আপ টাইম এটা কত দেখাচ্ছে। এটা প্রত্যেক সেকেন্ডে বা কিছু সময় অন্তর অন্তর এটা কিন্তু আপডেট হচ্ছে, দেখতে পাচ্ছ অল টাইম আপডেট হচ্ছে। এখানে সেম ওয়াইফাইতে যতগুলো ডিভাইস আমাদের কানেক্ট থাকবে, মোবাইল, ট্যাব কিংবা কম্পিউটার, প্রত্যেক জায়গা থেকে যদি আমরা এই সেম আইপি অ্যাড্রেসটাকে কানেক্ট করি বা টাইপ করি, তাহলে কিন্তু একই জিনিসই শো করবে, এবং প্রত্যেকের ডিভাইসে কিন্তু এইভাবে রিয়েল টাইম ডেটাটা কিন্তু শো করবে। অর্থাৎ এটার আমাদের লাভ কি আছে? এটাতে লাভ হচ্ছে আমাদের সবসময়ের জন্য ভোল্টেজ কত কিংবা আমাদের কত ওয়াট লোড আছে, এই জিনিসগুলো দেখার জন্য আমাদের ডিভাইসের কাছে যেতে হবে না, ডিসপ্লেতে গিয়ে দেখতে হবে না। আমরা জাস্ট ওয়াইফাইতে, যেহেতু আমাদের বাড়ির ওয়াইফাইতে মোবাইল যেহেতু কানেক্ট হয়ে থাকে অল টাইম, তো সেখানে জাস্ট এই আইপি অ্যাড্রেসটা টাইপ করলেই আমরা এই জিনিসটা দেখতে পাবো, এখন আমাদের বাড়িতে কতটা কি লোড কী ব্যাপার আছে দেখতে পাবো। তো এটা গেল আমাদের রিয়েল টাইম ওয়েব সার্ভার, এটা সব সময়ের জন্য রান হতে থাকে। আর দ্বিতীয় যে জিনিসটা বলেছিলাম যে নোড রেড সার্ভার, যেখানে গিয়ে আমাদের সমস্ত ডেটাগুলো স্টোর হচ্ছে এবং গ্রাফের আকারে কিংবা প্রিভিয়াস ডেটাগুলো আমরা অ্যাক্সেস যাতে করতে পারি, অর্থাৎ 1 ঘন্টা আগে কিংবা 1 দিন আগে আমাদের কোন সময়ে কী ছিল, কত ভোল্টেজ ছিল, কত লোড ছিল, সেই জিনিসগুলো যদি দেখতে চাই সেটাও দেখতে পারি। তার জন্য বলেছিলাম যে একটা ছোট্ট কম্পিউটার আমাদের দরকার, যেখানে আমাদের একটা সার্ভার সবসময়ের জন্য রান হবে, এবং সেই সার্ভারটা কী করবে, ডেটাগুলোকে কালেক্ট করে স্টোর করবে। তো তার জন্য পারফেক্ট কম্পিউটার হচ্ছে রাসবেরি পাই, খুবই ছোট একটা কম্পিউটার, আমাদের বড় কম্পিউটার লাগছে না এখানে, খুব ছোট্ট একটা কম্পিউটার যেটার পাওয়ার কনজামশানও খুবই কম, এবং সেখানে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, তারপরে বিভিন্ন যে আদার সফটওয়্যারগুলো সেগুলো ইনস্টল করে দিতে হয়। একবার করে দিলেই আমাদের পাওয়ার দিলেই সব সময়ের জন্য চলতে থাকে।
তো তার জন্য একটা সেপারেট ভিডিও বানালে জিনিসটা বোঝা যাবে। তো আমি আগে থেকেই রাসবেরি পাইয়ের সমস্ত কিছু ইনস্টল করে নিয়েছি, করে কানেক্টও করেছি, জাস্ট ফিচার্সগুলো আমি দেখাচ্ছি, সেটার জন্য আলাদা ভিডিও হয়তো করা যেতে পারে। তো তার জন্য আমি আলাদা একটা ট্যাব নিলাম। আগে আমি দেখাবো নোড-রেড সার্ভারটা কিভাবে কাজ করে। আমি অলরেডি আগে অ্যাক্সেস করেছি, সেই কারণে আমার এগুলো সেভ হয়ে আছে। নোড-রেড সার্ভারে এই যে আইপি অ্যাড্রেসটা, এই যে 192.168.0, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে এইরকম নোড-রেড সার্ভার আমাদের কিন্তু লোড নেবে। এই যে দেখো, এই আইপি অ্যাড্রেসটার কথাই আমি বলছিলাম। এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আমরা ওই ডিসপ্লেতেই সেট আপ করেছিলাম, দেখাচ্ছিল নোড-রেড এডিট আইপি বলে। তো এখানেই দেখতে পাচ্ছ সেম আইপি কিন্তু এখানে আছে। এই দুটো যদি ম্যাচ না করে তাহলে কিন্তু কানেকশান হবে না। এই দেখতে পাচ্ছ ইভেন্ট শেষে যে পোর্ট নাম্বার 1880, এটা নোড-রেডের ডিফল্ট পোর্ট নাম্বার। তো সেম সেই একই পোর্ট নাম্বারই আছে। এখানে আমাদের এই যে জিনিসটা, এই যে এক্ষুনি ডেটাটা আপডেট নিল, আমি বলেছিলাম ওখানে 30 সেকেন্ড অন্তর আমাদের টাইম সেট করা ছিল, যে 30 সেকেন্ড অন্তর অন্তর এই সার্ভারের ডেটা এসে স্টোর হবে। তো তার জন্য এই যে এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে এই যে ডেটাটা এইভাবে স্টোর হয়েছে, ভোল্টেজ এত, কারেন্ট এত, পাওয়ার এত, এনার্জি এত, পাওয়ার ফ্যাক্টর এত, জাস্ট এইগুলো। আর নোড-রেটের যে নোটগুলো ব্যবহার করা আছে, প্রথমে আমাদের একটা সেন্সার আছে, এই সেন্সার থেকে আমাদের ডেটাটা আসছে, জেসন ফরম্যাটে আসছে, জেসন ফরম্যাট থেকে আমাদের কী করছে, সেখান থেকে স্টোর করছে, এবং তারপরে আমাদের ডেটাবেসে স্টোর হচ্ছে। এখানে যে ডেটাবেসটা ইউজ করা হয়েছে ইনফ্লাক্স ডেটাবেস বলে, ও ইনফ্লাক্স খুবই একটা গুরুত্বপূর্ণ ডেটাবেস। তো সেই ডেটাবেসে গিয়ে স্টোর হচ্ছে, আর এটা জাস্ট ডিবাগ করা আছে। ডিবাগ মানে আমাদের এই যে ডেটাটাকে স্টোর করছি বলে এই 3-4-5টা নোড আমরা এখানে জাস্ট একদম সিম্পল কয়েকটা নোড ব্যবহার করা হয়েছে। তো সব সময়ের জন্য এইভাবে দেখতে পাচ্ছ 30 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আমাদের ডেটা কিন্তু স্টোর হচ্ছে। এই ডেটাগুলো স্টোর কিভাবে হচ্ছে সেটাকেও দেখানো যেতে পারে। তার জন্য আমি যদি কমান্ড প্রম্পটে যাই, আমার যে রাসবেরি পাই, সেই রাসবেরি পাইতে আমি যেভাবে কানেক্ট হয়ে আছে SSH পাই @192.168.0.111, এটা আমার রাসবেরি পাইয়ের আইপি অ্যাড্রেস। এটাকে কানেক্ট করলে RASBERRY দিলে এই রাসবেরি পাইটা আমাদের কানেক্ট হয়ে গেল। রাসবেরি পাই কানেক্ট হয়ে গেলে রাসবেরি পাইয়ের যে ডেটাবেসে গিয়ে স্টোর হচ্ছে সেটা দেখার জন্য কিছু কমেন্ট আছে। সেই কমেন্টগুলোকে আমরা যদি দিই, কমেন্টটা আমি এখানে তোমাদেরকে দেখাতে পারি। এখানে কোথায় গেছে, ডকার, এই যে যেমন আমি ফার্স্ট এই কমেন্টটাকে রান করব। অ্যাকচুয়ালি ইনফ্লাক্স ডিবিটাকে অ্যাক্সেস করার জন্য এই যে ডকার এক্সিকিউট -it ইনফ্লাক্স ডিবি ইনফ্লাক্স, এটাকে যদি আমি ফার্স্ট রান করি তাহলে কিন্তু আমাদের ইনফ্লাক্স ডিবিটাকে অ্যাক্সেস করবে। এটা এই করলো, কানেক্ট হয়ে গেল, ইনফ্লাক্স ডেটাবেস কিন্তু অন হলো। তারপরে আমি যদি এখানে বলি শো ডেটাবেসেস যদি করি, এই যে এতগুলো আমার এখন এই PZEM ডেটা, এই ফোল্ডারের ভেতরেই সমস্ত ডেটা আমার স্টোর হচ্ছে। তো সেটাকে যদি আমি দেখি যে ইউজ ডেটাবেস PZEM ডেটা, ওকে, এটা ডেটাবেসের নামটা এখানে হবে না, ওকে। এই যে দেখাচ্ছে ইউজিং ডেটাবেস PZEM ডেটা, এটাকে শো করছে। তারপরে আমি যদি কি ডেটা স্টোর হয়েছে সেটা দেখার জন্য আমি জাস্ট এই কমান্ডটাকে রান করব, ওকে। কি হয় দেখো, এই যে এত ডেটা, অনেক ডেটা স্টোর হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন থেকেই আমি অলরেডি সার্ভারকে অন করে রেখেছি, অনেক প্রথম থেকেই। তো দেখতে পাচ্ছ আমি যদি একদম উপরের দিকে যাই, কীভাবে আমাদের টেবিল আকারে ডেটাটা কিন্তু স্টোর করছে।
ওপরের দিকে ডেটাগুলো কেটে গেছে কিছু লাইন এদের জন্য। তাহলে আমি একটা কাজ করি, ফার্স্ট কয়েকটা ডেটাকে আমি দেখানোর চেষ্টা করি, যেমন কিংবা লাস্ট কয়েকটা ডেটাই, যেমন সিলেক্ট স্টার ফ্রম এই অর্ডার বাই লিমিট হচ্ছে 10 না করে আমি ধরো 50 করছি। লাস্ট 50টা ডেটা আমি দেখব। এই যে এইখান থেকে লক্ষ্য করো, এই জিনিসটা আমি লাস্ট 50টা ডেটা শো করছি। এই যে যেমন এখানে দেখো প্রথমে আছে টাইম, এগুলো অ্যাকচুয়ালি টাইমগুলো এই এত বড় বড় যে সংখ্যা, এগুলো অ্যাকচুয়ালি টাইম। কোন টাইমে কী ডেটা, এই যেমন কারেন্ট কী ছিল, এনার্জি কী ছিল, ফ্রিকোয়েন্সি কী ছিল, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার, টোটাল ডেজ, আপ টাইম, ভোল্টেজ, একদম টেবিল আকারে সুন্দরভাবে কিন্তু স্টোর করছে। আর এইখান থেকে এই ডেটাবেস থেকেই আমাদের কিন্তু সমস্ত ডেটা কিন্তু অ্যাক্সেস করা যাবে গ্রাফের জন্য, কিংবা আদার্স কোনো অ্যাকশান যদি থাকে সেটা নেওয়া যেতে পারে। তো আমি আবার ফের এখানে আসলাম। এই যে এই ডেটাগুলোকে সুন্দরভাবে স্টোর করছে একটা ইন্টারভ্যাল অন্তর। এই যে দেখো একই জিনিস স্টোর করছে, এই যেমন ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, সেম জিনিসগুলোই কিন্তু এখানে এই টেবিল আকারে সুন্দরভাবে স্টোর করে নিচ্ছে। কে করছে এটা? আমাদের নোড-রেড এই সার্ভারটা কিন্তু করে দিচ্ছে। এরপরে আমি এই ডেটাগুলো নিয়ে তো আমি এভাবে দেখতে পারবো না, এভাবে দেখতে আমাদের খুবই কষ্ট হবে, কারণ এগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এই টাইমটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কারেন্ট, এগুলো বোঝা গেলে তো এইভাবে অ্যাক্সেস করাটা ঠিকঠাক হবে না। তো আমি এটাকে আরও সুন্দরভাবে করার জন্য, এর জন্য আমাদের একটা সফটওয়্যার আছে গ্রাফানা বলে। গ্রাফানা হচ্ছে ওপেন সোর্স আমাদের একটা ইউজার ইন্টারফেস রেডি করে দেয় গ্রাফ আকারে। তো সেই গ্রাফানাকেও আমাদের সার্ভারের মধ্যে ইনস্টল করতে হয়। এই দেখতে পাচ্ছ আমি অলরেডি এনার্জি মনিটর গ্রাফানা অলরেডি আমি আগে থেকে রেডি করে রেখেছি, আমি জাস্ট দেখাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ইউজার ইন্টারফেস, যেটা আসছে কিন্তু ওই ডেটাবেস থেকে, এই সমস্ত ডেটাগুলো। এই যে এখানে একটা মিটার দেখাচ্ছে, মিটার আকারে ভোল্টেজ, কারেন্ট, কিংবা আমাদের এই যে পাওয়ার ফ্যাক্টর, এগুলো কিন্তু রিয়েল টাইম ডেটাগুলোকে দেখাচ্ছে। কিন্তু এই যে নিচে আমাদের যে প্লট করছে বিভিন্ন গ্রাফগুলো, এটা কিন্তু আমরা প্রিভিয়াস ডেটা এখান থেকে দেখতে পাবো। সেটা কোথা থেকে? এই যে এখানে দেখতে পাচ্ছ লাস্ট 30 মিনিটস। আমি যদি আরও পুরনোটা দেখতে চাই 12 ঘন্টার ডেটা, তাহলে কিন্তু এইভাবে জিনিসটা হয়ে যাচ্ছে। আমি যদি লাস্ট 7 ডেজ, তাহলে দেখতে পাচ্ছ কিছু সময় যে মাঝখানে যে কাটা কাটা অংশগুলো দেখতে পাচ্ছ না, এগুলো অ্যাকচুয়ালি ওই সময় আমাদের শাটডাউন ছিল, কারেন্ট ছিল না, এরকম একটা ব্যাপার। তো যেখানে ফলে এই জায়গাগুলো ফাঁকা থেকে গেছে, এর দ্বারাও বোঝা যাবে কখন শাটডাউন ছিল, কী ব্যাপার বোঝা যাবে। আমি যদি আরও প্রিভিয়াস 30 ডেজ করি, তাহলে দেখতে পাচ্ছ আগে আমাদের কিছু এই ডেটাগুলো নেই, অ্যাকচুয়ালি তখন আমার এই মেশিনটা কিন্তু চালু হয়নি। তো আমি আরও 15 মিনিট করে নিচ্ছি। 15 মিনিট করলে তো এইরকম লাস্ট 15 মিনিটের ডেটা শো করছে। এর মধ্যে আমি যে কোনো একটাকে আমি ওপেন করছি, এই যে পাওয়ারকে আমি ওপেন করছি। দেখো এখানে এই যে এটা লাস্ট 15 মিনিটস, এখানে এই যে 6টা 35 থেকে 6টা 50, প্রায় 15 মিনিটের ডেটা এখানে শো করছে। এই জায়গাতে এখানে আমাদের কি করছে, এই জায়গাতে আমাদের ওয়ার্ডগুলোকে দেখাচ্ছে। ওয়ার্ডগুলো হচ্ছে এইভাবে আসছে, এইভাবে ওয়ার্ডগুলো আসছে, এখানে দেখাচ্ছে 256 ওয়ার্ড। এইভাবে কিন্তু কখন হাই ছিল কখন লো ছিল এই গ্রাফের দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি, অর্থাৎ সারা দিনে কোন সময়ে হাই ওয়ার্ড হয়েছে, লো ওয়ার্ড হয়েছে, এগুলো জিনিসগুলো কিন্তু দেখা যাবে। একই রকমভাবে আমি যদি এটাকে আরও পিছিয়ে দিই, 12 ঘন্টা করে দিই, তাহলে কিন্তু আরও এইভাবে দেখা যাচ্ছে। কিংবা যদি আমি ভোল্টেজটাকে দেখানোর চেষ্টা করি, ভোল্টেজ কোন সময় কী ছিল কিন্তু এইভাবে কিন্তু দেখা যাবে। আমি এটাকে আর একটু ছোট করে নিয়েছি, 3 ঘন্টা, এইভাবে দেখতে পাচ্ছ এই সময় একটু ভোল্টেজ কম ছিল। আমাদের প্রায় সব সময় অনেক হাই ভোল্টেজ হয়ে থাকে, এই দেখতে পাচ্ছ 248, 247 এরকম করে হয়ে আছে। তারপরে এই জিনিসগুলো, আর এটা হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ারের, মানে কত ইউনিট কীভাবে কোন দিন কতটা করে গেছে সেটাকে এইভাবে দেখাচ্ছে। লাস্ট 7 ডেজ, কিংবা আমি যদি 2 ডেজ করি,
তাহলে দেখতে পাবো কিভাবে ধীরে 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 ইউনিটটা খরচ হয়েছে। এই জায়গায় ফাঁকা কারণ আমাদের শাটডাউন ছিল এই সময়, কিংবা এখানে কিংবা এই জায়গায় দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এভাবে বাড়ছে। তো এই গ্রাফের দ্বারা একটা আমরা অনেক দিনের পুরনো ডেটাকে কিন্তু দেখতে পারি এই ইউজার ইন্টারফেসের সাহায্যে। জাস্ট এই 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 ছিল আমাদের সার্ভার সাইটের যে ফিচার্সগুলো। তো এখানে কিভাবে কানেক্ট হচ্ছে না হচ্ছে তার জন্য একটা আলাদা ভিডিও আমি নাহলে পরে করে দেখাবো এগুলোকে কিভাবে সেট আপ করতে হয়। একটু লেন্দি প্রসেস আছে, বাট ইজি।